আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ব্রাঞ্চ নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজেন্দ্র আহমেদ। আজ আমরা খোঁজ নেব বাংলাদেশের রাজনীতির এক অদৃশ্য শক্তি, ডিপ স্টেট। অনেকেই বলছেন এই অদৃশ্য হাত জামায়াত ইসলামীকে কখনো পূর্ণ ক্ষমতায় আসতে দেয়নি আর কখনো দেব না। চেতনার আড়ালে দক্ষতার সংখ্যা হিসেবে চেনে তাকে। অন্তর্বর্তী সরকার গঠনের পর তিনি ওই সরকারের একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এসব নানা কারণে বিতর্কিত এবং সমালোচিতও হয়েছেন তিনি। স্বামী অপহরণের পুরনো একটি বিষয় নিয়েও রিজওয়ানাকে ঘিরে সন্দেহের অবকাশ রয়ে গেছে। বুঝতেই পারছেন, বাংলাদেশে ক্ষমতা আসতে হলে মানুষের ভোটের প্রয়োজন হয় না। মানুষের ভোট সরকার গঠন করে না, সরকার গঠিত হয় ওই যে নুরুল কবির ভাইরা যেদিন প্রথম আলোতে আগুন লাগলো, যেখান থেকে নেমে আসছিলেন, গান শুনছিলেন, ওইসব জায়গা থেকে বাংলাদেশের সরকারকে গঠন করবে তা নির্ধারিত হয়। কাজে আপনাদেরকে ওইসব জায়গারও মন জয় করতে হবে, ওই টেকনিকে হাত দিতে হবে, ওই সিস্টেমের কাছে আপনাকে যেতে হবে, পৌঁছাইতে হবে আপনার বার্তা নিয়ে। তবেই কেবল বাংলাদেশে সরকার গঠনের কথা চিন্তা করতে পারেন। বাংলাদেশে মানুষ খুবই তুচ্ছ, নগণ্য, তাদের ভোটের কোনো দাম নাই। বড় বাধা অভ্যন্তরীণ মানসিকতা। নির্বাচনে ভালো ফল করলেও কেন দলটি সরকার গঠনের কেন্দ্রবিন্দুতে পৌঁছাতে পারল না? এর পেছনে কি সত্যি কোনো গভীর ষড়যন্ত্র কাজ করেছে? বিস্তারিত প্রতিবেদন শুরু হচ্ছে এখনই, তা শুনতে থাকুন। ডিপ স্টেট কি জামায়াত ইসলামীকে ক্ষমতায় আসতে দিচ্ছে না কেন? বাংলাদেশের রাজনীতিতে নতুন ষড়যন্ত্রের অভিযোগ। বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময় এক আলোচিত বক্তব্যে এসেছে লেখক ও বিশ্লেষকের শাহরিয়ার কবির কাছ থেকে। তিনি দাবি করেছেন যে বাংলাদেশে জামায়াত ইসলামী নির্বাচনে 203টি আসনে জয়লাভ করেছে এবং সেই জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা বা বিতর্ক সৃষ্টি করেছে। তাহলে কি হয়েছে? তাহলে রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়েছে? শাহরিয়ার কবিরের মতে নির্বাচনীয় প্রক্রিয়া রাজনৈতিক বাস্তবতার নানা ধরনের চাপ, প্রভাব বা কৌশল কাজ করেছে, যার ফলে প্রকৃত ভোটের প্রতিফলন জনগণ জানতে পারেনি। তিনি ইঙ্গিত দেন যে ক্ষমতার ভারসাম্য, প্রশাসনিক প্রভাব, রাজনৈতিক মেরুকরণের কারণে নির্বাচন ঘিরে নানা ধরনের জটিলতা তৈরি হয়। তার মতে গণতান্ত্রিক বাস্তবতায় জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে জামায়াত ইসলামী তাদের সমর্থকরা এই ধরনের অভিযোগকে রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছেন। তবে দাবি, জনগণের সমর্থন বা জনগণের শক্তির কারণেই তারা বিপুল আসনে জয়লাভ করেছিলেন। তাদের মতে নির্বাচনী ফলাফল জনগণের সিদ্ধান্তর প্রতিফলন। এটিকে বিতর্কিত করার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অংশ হতে পারে বলে জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন বক্তব্য বাংলাদেশের রাজনীতি অহরহ হয়ে থাকে, নতুন করে আলোচনা তৈরি করেছে। তবে জুলাই বিপ্লবে কয়জন সন্তান আমাদের মারা গেছে, কয়জন আহত হয়েছে, কয়জন নিখোঁজ, কয়টি লাশের এখনো কোনো হদিস পাওয়া যাচ্ছে না, বা কয়টি লাশের কোনো পিতামাতার খোঁজ পাওয়া যাচ্ছে না, সেই তালিকাটি যারা করতে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছিল, সেই সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা তিনি প্রকাশ্যে বেকুবের মতো বলে দিলেন যে তিনি আসলে কোন অপকর্মের সাথে সংযুক্ত ছিলেন। এখন এই যে রেজওয়ানা ম্যাডাম, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অপকর্মটি যেভাবে সামনে নিয়ে আসলেন, এটি নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। এটি বিএনপি এবং তারেক রহমানের ক্ষমতাসীন হওয়াকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। এখন কি হবে? রাজনীতির আসল টুইস্ট কিন্তু শুরু হলো। অটোমেটিক্যালি রমজানের পরে বাংলাদেশে কিন্তু খেলা হবে, কথাটা কিন্তু শুরু হয়ে যাবে। জানি না বাংলাদেশের মানুষ কবে শাস্তি পাবে। এই সমস্ত
রেজওয়ানা টাইপের ফাজিল ফক্করদের কারণে রাজনৈতিক ব্যবস্থা, গণতন্ত্র সবকিছু নষ্ট হয়ে যায়। আসুন বাংলাদেশকে রক্ষা করি। যোগ্য তথ্য বা বাংলাদেশ নিরপেক্ষ জিন্দাবাদ। তদন্ত দরকার, কারণ নির্বাচনকে কেন্দ্র করে অভিযোগ বা পাল্টা অভিযোগ নতুন নয়। এটা দীর্ঘদিনের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন আস্থা ধরে রাখতে স্বচ্ছতা বা জবাবদিহিতা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে শাহরার কবিরের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনের একটা বক্তব্যকে একেবারে নিশ্চোখ ফেলে দেওয়া যায় না। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন বিতর্ক রয়েছে ডিপ স্টেট। গভীর রাষ্ট্রের ষড়যন্ত্রের কারণে জামায়াত ইসলামীকে কখনোই পূর্ণ ক্ষমতায় আসতে দেয়নি, আর দিবেও না। জামায়াত ইসলামী সমর্থন বা কিছু বিশ্লেষকদের মতে দলটির আদর্শগত অবস্থান, ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠা লক্ষ্য এবং দেশের ধর্মনিরপেক্ষতা গণতান্ত্রিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক বলে বিবেচিত হয়। 1971 মুক্তিযুদ্ধে দলটির নেতৃত্বের ভূমিকা, পরবর্তী 2013 সাল থেকে নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ থাকার কারণে দীর্ঘদিন প্রান্তিক অবস্থানে ছিল জামায়াত ইসলামী। কিন্তু 2024 ছাত্র জনতার অভ্যুত্থানের পর নিষেধাজ্ঞা উঠে যায়। আগস্টে 2025 নির্বাচন দলটি 30 থেকে 35% ভোট পেয়েছে অনেক আসনে। জনমত জরিপে বিএনপির খুব কাছাকাছি অবস্থান করছে, এটি একটা জরিপে পাওয়া গেছে, কিন্তু তার বাস্তবতা উল্টা। তবু ক্ষমতায় আসতে না দেওয়ার পেছনে ডিপ স্টেট কাজ করেছে। আমলাতন্ত্র, গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী অংশ, আন্তর্জাতিক শক্তি বা অভ্যন্তরীণ প্রভাবশালী মহলের অদৃশ্য হাত কাজ করেছে বলে অভিযোগ উঠেছে। কিছু সূত্রে বলা হয়েছে ভারত, যুক্তরাষ্ট্র সহ বহির্বিশ্বের শক্তি জামায়াতের উত্থানকে অস্থিতিশীলতার কারণ মনে করছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে দেখা গেছে মার্কিন কূটনীতিবিদরা জামায়াতের সঙ্গে যোগাযোগ করলেও ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের কারণে সতর্ক অবস্থানে ছিলেন। অন্যদিকে ORF এর এক প্রতিবেদনে জামায়াতকে আদর্শগত ডিপ স্টেট হিসেবে বর্ণনা করা হয়েছে, যারা নির্বাচনের বাইরে সমাজের গভীর প্রভাব বিস্তার করে ধর্মতান্ত্রিক এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে। জামাতের নেতৃত্ব দাবি দলটি ভিকটিম আর কনস্পিরেন্সি, দমন নিপীড়ন, সাইবার অ্যাটাক, মিডিয়া প্রোপাগান্ডা এবং নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ের শিকার। তারা বলছেন জনগণের সামর্থ্য থাকা সত্ত্বেও এই অদৃশ্য শক্তি ক্ষমতায় আসতে বাধা দিয়েছে। বিপরীতে সমালোচকরা বলছেন জামায়াতের নিজস্ব আদর্শ, যেমন নারী নেতৃত্বের বিরোধিতা, শাহরিয়ার ভিত্তিক রাষ্ট্রের ধারণা, শরিয়া ভিত্তিক রাষ্ট্রের ধারণা এবং অতীতের ভূমিকা জনগণের একাংশের ভয় ও প্রত্যাখ্যান করেছে। ফলে ক্ষমতার আসার সম্ভাবনা থাকলেও বাস্তবতা অধরাই থেকে যাচ্ছে। একজন রাজনৈতিক বিশ্লেষকের মতে ডিপ স্টেট শব্দটি এখন বাংলাদেশের ফ্যাশনেবল হয়ে উঠেছে। কেউ বলছে আমলাতন্ত্র সংস্কার বাধা দিচ্ছে, কেউ বলছে বিদেশি শক্তি জামাতকে ঠেকাচ্ছে। বাস্তবতা হলো জামাতের উত্থান এখনো সম্ভাবনাময়, তবে পূর্ণ ক্ষমতা অর্জনের পথে বহু বাধা রয়েছে, অভ্যন্তরীণ জনমতের বা আন্তর্জাতিক চেতনার আড়ালে কর্মক্ষমতার সংকট। বাংলাদেশের উন্নয়নের পথে বাধা বড় অভ্যন্তরীণ মানসিকতা। বাংলাদেশের অলিগলিতে দেশপ্রেমের সুর উচ্চারিত হয় প্রতিনিয়ত, কিন্তু মুখে মুখে চেতনা, বাস্তবতা তার উল্টা। জাতীয়তাবাদ আর সুর মুক্তিযুদ্ধের আদর্শের কথা যারা শোনায়, কিন্তু তারা কি সেটা করে? বাস্তবেই চেতনাবাজির আড়ালে লুকিয়ে আছে এক গভীর সংকট, কর্মদক্ষতা, সৃজনশীলতা, নতুন কিছু করার মনোভাবের চরম অভাব। সমাজের একাংশের শিক্ষিত কিন্তু কাজে কর্মে স্কিলফুল নয়। এই জনপদের চাটার জাত হিসেবে পরিচিত মানুষের সংখ্যা বেড়েই চলেছে, যারা পরিশ্রমের বদলে সুবিধাবাদী দুর্নীতির পথে এগিয়ে যাচ্ছে। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদন বা জনমত অনুসারে দেশের একাংশ মানুষের মধ্যে দেশপ্রেম দেখানোর প্রবণতা থাকলেও বিশ্বমানের জ্ঞান, দক্ষতা, উদ্ভাবনী চিন্তার ঘাটতি প্রকট। শিক্ষিত যুবকদের মধ্যে দক্ষতার অভাব, স্কিলস গ্যাপ এটাই গভীর। হাজার হাজার গ্র্যাজুয়েট চাকরির বাজারে অযোগ্য বলে বিবেচিত হচ্ছেন। বিশ্বব্যাংক, ILF ও স্থানীয় গবেষণায় দেখা গেছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার তাত্ত্বিক জ্ঞানের উপর অতিরিক্ত জোর দেয়, কিন্তু প্র্যাকটিক্যাল দক্ষতা বা ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং, ডিজিটাল কনফারেন্সের অভাব রয়েছে। ফলে প্রতি বছর 20 লাখ নতুন কর্মশক্তি বাজারে প্রবেশ করলেও দক্ষতার অভাবে লক্ষ লক্ষ মানুষ বেকার বা অধীনস্থ কাজে আটকে থাকেন। একই সঙ্গে দেশে বেড়াজালে ছড়াছড়ির চরম অবস্থা ধারণ করেছে। বাংলাদেশের নিরাপদ খাদ্য কর্তৃক
USA এক সাম্প্রতিক তথ্য অনুযায়ী পরীক্ষিত খাদ্য নমুনার 33 থেকে 40% ভেজাল, দূষিত এবং নিম্নমানের ফল, সবজিতে কার্বোহাইড্রেট, ফরমালিন, মশলার সীসা, ভারী ধাতু, দুধ, মাছে অ্যান্টিবায়োটিক এসবের কারণে নীরব বিষক্রিয়া স্বাস্থ্য জনস্বাস্থ্যের হুমকির মুখে। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভেজাল খাদ্যের কারণে অসুস্থ হচ্ছে, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে। ঔষধ ও অন্যান্য পণ্যের ভেজালের অভিযোগ উঠেছে, যা রাজনৈতিক বা সমাজের নৈতিকতা বা মূল্যবোধের প্রশ্ন তুলেছে। দুর্নীতির ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান উদ্বেগজনক। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের 2025 সালের দুর্নীতি সূচকে বাংলাদেশের বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে। চাকরিজীবীদের মধ্যে দুর্নীতি বা ফাঁকিবাজের অভিযোগ প্রায়শই প্রশ্ন ওঠে। সরকার একার দোষের পক্ষে লাভ নেই, সরকার একার দোষারোপ করে লাভ নেই, কারণ সমস্যাটি গোটা সমাজ ব্যবস্থায় গেঁথে গেছে। সমাজে এক অংশ মনে করেন এই চেতনাবাজ মানসিকতা পরিবর্তন না হলে উন্নয়ন অসম্ভব। দেশপ্রেমকে শুধু মুখের কথাই নয়, পরিশ্রম, সততা, সৃজনশীলতার মাধ্যমে প্রকাশ করতে হবে। শিক্ষা ব্যবস্থার সংস্কার, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, কঠোর আইন প্রয়োগ, সামাজিক উন্নয়ন বাড়ানো ছাড়া এই সংকট মুক্তি মিলবে না। বাংলাদেশের উন্নয়নের পথে এখন অনেক দূর, কিন্তু প্রশ্ন উঠেছে চেতনার আড়ালে লুকিয়ে থাকা এই সত্যকে কবে আমরা মেনে নিব, পরিবর্তনের কবে পথে হাঁটব। বাংলাদেশের রাজনীতি এখন এক অনিশ্চয়তার ক্রস রোডে দাঁড়িয়ে আছে। জামায়াত ইসলামী কি সত্যি ডিপ স্টেটের শিকার, নাকি নিজের সদস্য বা অধিকের ছাড়ার কারণে জনগণের একাংশ সমর্থন হারিয়েছে? এই প্রশ্ন উত্তর সব সময় দেবে। আমরা থাকবো আপনাদের পাশে। আবারও নতুন তথ্য নিয়ে এখানে শেষ করছি আজকে এই বিশেষ প্রতিবেদন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আরজে নীরব আহমদ। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি।